হ্যালো পিপল হোয়াটসঅ্যাপ, সবাইকে আবার স্বাগতম টুডে ইউর ফাইন্যান্স লিগ টিম প্রিভিউ সিরিজ। আজকে আমি যে দলটাকে নিয়ে প্রিভিউ করবো, তারা গত 3টা বিশ্বকাপের মধ্যে 2টাতে ফাইনাল, যার মধ্যে একটা চ্যাম্পিয়ন, একটা রানার্স আপ, এবং এবার বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করছে এবং গত কয়েক বছরে ইউরোপিয়ান ফুটবলে অনেক বেশি ডমিনেট করছে অ্যালংসাইড জার্মানি। সেই দলটার নাম হচ্ছে ফ্রান্স। তো বেসিক্যালি ফ্রান্সের ফুটবল হেরিটেজ কিন্তু অনেক বেশি রিচ। তারা জেনারেশন 10 অনেক প্রডিউস করছে, তারা মেজর টুর্নামেন্টগুলোতে খুব ভালো পারফরমেন্স করছে। মানে 2018 বিশ্বকাপে তার চ্যাম্পিয়ন হলো, 2022 বিশ্বকাপে তারা আনলিমিটেড গিয়ে রান হয়েছে, এবার বিশ্বকাপে তারা চতুর্থ স্থান অর্জন করছে। ইউরোতেও কিন্তু তারা বেশ ভালো পারফর্ম করছে। হ্যাঁ, এটা ঠিক যে তারা অলমোস্ট 26 বছর ধরে ফ্রান্স ইউরো জিততেছেন। 2016 সালে একদম সুবর্ণ শুরু একটা তার সামনে ছিল, আসে ঘরের মাঠে জিতে বা সেরা জিতটা নেই। এর পাশাপাশি ইউফা নেশনস লিগেও কিন্তু ফ্রান্সের রেকর্ড ভালো। ইউফা নেশনস লিগে যে দ্বিতীয় সিজনটা হয়েছিল, সেখানে তারা বেলজিয়ামকে স্পেনকে ফাইনালে হারিয়ে ট্রফিটা ঘরে তুলছিল। ওই ম্যাচে বেনজিমা একটা গোল করছিল। তো ফ্রান্স আলটিমেটলি ফাইনালে 2-0 আসলে জিতে এবং নেশনস লিগ ট্রফিটা তারাই ঘরে তুলে, যেটা ছিল আসলে মানে 2018 পর ফ্রান্সের কোনো মেজর একটা ট্রফি। বিকজ 2018 পরে টুর্নামেন্টগুলোতে, বিশেষ করে 2021 যে রয়েছে, সেখানে তার সুইজারল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে আউট হয়ে বাদ পড়ে ট্রাই ব্রেকার হারে। সো বেসিক্যালি নেশনস লিগটা যেটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং তারা সেটা আসলে জিততে সক্ষম। এখন ফ্রান্সের যে জেনারেশন 10 কতগুলো আমি বললাম, তাদের মধ্যে কারিম বেনজেমা, জাস্ট ফন্টেন, মিচেল প্ল্যাটিনি, তারপর হচ্ছে আপনার কিলিয়ান এমবাপ্পে, অনরি, তারপর হচ্ছে অনরি আছে, ফ্যাবিয়ান বার্টেস আছে, ফ্র্যাঙ্ক রিবেরি, ফ্লোরেন মালুডা, নিকোলাস অ্যানেলকা, হুগো লরিস, অলিভিয়ার জিরু, গ্রিজমান। মানে তারা প্রচুর হচ্ছে আপনার জেনারেশন 10 প্রডিউস করছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু লেজেন্ডারি প্লেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্স এবার ওয়ার্ল্ড কাপে হয়তো চ্যাম্পিয়ন হতে পারে, বাট তাদের ভিশনটা কিন্তু অনেক লম্বা। এবং তাদের যে এখন কোচ জিনেদিন জিদান, সে কিন্তু যেমন তেমন কোচ না। হ্যাঁ, অনেকে বলবে জিদান তো রিয়াল মাদ্রিদ একটা সুপারস্টার টিম আয়ে চ্যাম্পিয়ন হয়েছে, 3টা ইউসি লেটেছে পরপর, লা লিগা, লা লিগা, তারপর হচ্ছে আপনার ইউএফএ সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সব জিতেছে। হ্যাঁ, আমি এটাও স্বীকার করবো সে সুপারস্টার টিম পাইছে, কিন্তু জিনেদিন জিদানের যে ফিলোসফি, সেটা কিন্তু ডিডার দেশাম থেকে কমপ্লিটলি আলাদা। জিদানের ফিলোসফিটা হচ্ছে, আমরা প্রচুর কাউন্টার অ্যাটাক করবো, আমরা মিডফিল্ডটাকে কন্ট্রোল করবো এবং ডিফেন্সিভ খেলবো, কিন্তু অতিরিক্ত লেভেলের ডিফেন্সিভ না। মানে যখন প্রেসিং করার দরকার হবে তখন প্রেসিং করবো, কিন্তু অতিরিক্ত লেভেলের ডিফেন্সিভ ফুটবল আমরা খেলবো না। এই জিনিসটা জিদান একটা পার্টিকুলার সময় পর্যন্ত অ্যাডাপ্ট করছেন, এখনো তিনি অ্যাডাপ্ট করতেছেন। রিয়াল মাদ্রিদের জিনিসটা আমরা দেখছি এবং ফ্রান্সেও তিনি হয়তো সেই জিনিসটা করবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে তার সিস্টেম আসলে কোন ফুটবলাররা অ্যাডাপ্ট করতে পারবে, বা তার সিস্টেমে ফুটবলাররা কেমন পারফর্ম করবে, বা তার আন্ডারে আসলে ফুটবলার কেমন পারফর্ম করবে, এগুলো অনেক বড় প্রশ্ন। প্লাস তার যে ট্যাকটিক্স বা যে ফরমেশন, সেটা কিভাবে কাজ করবে। এখন এখানে একটু বলে রাখা ভালো, জিনেদিন জিদানের ট্যাকটিক্স কিন্তু অপোজিশন ওয়াইজ চেঞ্জেস হতে থাকে। তিনি কিন্তু একটা ফিক্স ফরমেশন বা একটা ফিক্স ট্যাকটিক্স নিয়ে খেলে না। অনেক কোচকে আমি দেখছি, অনেক ম্যাচে আমি দেখছি একটা ফিক্স ট্যাকটিক্স নিয়ে তারা মাঠে নামে, বা একটা ফিক্স ফরমেশন থাকে, এই প্রত্যেকটা অপোজিশন এগেন্স্টে এরকম খেলবো। কিন্তু আপনি যখন একটা ফিক্স ট্যাকটিক্স মানে ফরমেশনই মাঠে নামবেন, প্রতিপক্ষ বুঝে যাবে যে আপনার দুর্বলতার কোন জায়গায়, এবং তারা আপনাকে ওই জায়গায় হিটটা করবে। যেটা আমরা কাল অঞ্চলটি সেকেন্ড স্পেলে দেখছিলাম রিয়াল মাদ্রিদ যখন তিনি সেম জিনিসটা, তিনি মানে প্রায় একই ফরমেশন ট্যাকটিক্সে খেলা দেন, তো সে ধরা খেয়ে গেল। তো জিদানের ক্ষেত্রে যেটা, জিদান কিন্তু ভুল এটা করবে না। জিদান হচ্ছে অপোজিশন ওয়াইজ কিন্তু তার ট্যাকটিক্স, তার ফরমেশন চেঞ্জ হতে থাকবে। হয়তো দেখা যায় ফ্রান্স খুব ডিফেন্সিভ খেলতেছে, বা মিডফিল্ডে কন্ট্রোল নিয়ে নিচ্ছে, বা অ্যাটাকে তারা খুব ভালো খেলতেছে। মানে এই ধরনের ট্রানজিশন বা এই ধরনের অ্যাডাপ্টেশন হয়তো আমরা এবার দেখবো আন্ডার জিদান। এখন ডিডিয়ার দেশামের ক্ষেত্রে যেটা আমরা দেখতাম, ডিডিয়ার দেশামের ক্ষেত্রে মেইন ফোকাসটা ছিল শুরুটা অ্যাটাক করা প্লাস ডিফেন্স করা। মানে মিডফিল্ডটা তেমন, তার যে সিস্টেম, সেখানে মিডফিল্ডারতে তেমন একটা রোল থাকতো না। কিন্তু জিদানের যে সিস্টেম, সেখানে কিন্তু মিডফিল্ডার অনেক বড় ভূমিকা থাকবে। বল উইং করার থেকে শুরু করে ম্যাচে মানে মিডফিল্ডে কন্ট্রোল নেবা, ম্যাচের টেম্পোকে কন্ট্রোল করা, ফরওয়ার্ডদের জন্য ভালো বল সাপ্লাই করা, হ্যাঁ, প্রতিপক্ষকে মানে বল লুজ করতে ভুল করা, মানে এই জিনিসগুলা আলটিমেটলি কিন্তু জিদানের সিস্টেম অনেক বেশি কাজ করবে। সো রায়ান চেরকি বলেন, এনগোলো কান্তে বলেন, অ্যাড্রিয়ান রাবিয়েট বলেন, মাইকেল ওলিসে বলেন, এই টাইপের মিডফিল্ডাররা আসলে জিদান সিস্টেমে কিভাবে ফিট হবেন,
বা কিলিয়ান এমবাপ্পে বলেন, উসমান ডেমবেলে বলেন, থিও হার্নান্ডেজ, লুকাস হার্নান্ডেজ, উইলিয়াম সালিবা, মাইক মেগনেন, এরাও কিভাবে আসলে আপনার হচ্ছে জিদান সিস্টেমে ফিট হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আবার এখানে অনেকে এটাও বলতে পারে যে জিদান যেহেতু রিয়াল মাদ্রিদের কোচ ছিল, সে রিয়াল মাদ্রিদের প্লেয়ার থেকে প্রাধান্য দেবে। আমি এখানে একটা কথা একটু বলতে চাই, আপনার টিমে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ কোন ক্লাবে খেলা করছে সেটা বড় কথা না, কথা হচ্ছে দিস ইজ আর ন্যাশনাল টিম। এখানে সবাই সবার মতো করে খেলবে। এখন এখানে যদি কেউ এটা বলতেছে জিদান বায়াস, জিদান মাইট বি বায়াস এগেইনস্ট দ্য মাদ্রিদ প্লেয়ার্স, আমি বলবো এটা ভুল ধারণা। আমি ফার্স্ট এই জিনিসটা চিন্তা করছিলাম যে জিদান হয়তো যেহেতু সে রিয়াল মাদ্রিদের কোচ ছিল এর আগে, কোন ক্লাবে সে কোচ ছিল না, তো তার মাদ্রিদের প্লেয়ারের প্রতি একটা টান থাকবে। যেমন কিলিয়ান এমবাপ্পে আছে, চুইমেনি আছে, কামাভিঙ্গা আছে, তাদের প্রতি একটা টান থাকবে। ইব্রাহিমা কোনাটে আছে আপনার, ও তারপর ফালেন মেন্ডি আছে, তো তাদের প্রতি একটা টান থাকবে। বাট আমি এখানে যেটা মনে করি যে এসব জিদান এসব জিনিস এখানে আনতে যাবে না। জিদানের কাছে ন্যাশনাল টিম এক জিনিস, ক্লাব এক জিনিস। তিনি কখনো এই জিনিসটা করবেন না যে তার টিমে শুধু মাটি প্লেয়াররাই থাকবে, বাচ্চা বা অন্য ক্লাবে অন্য কোনো ক্লাব প্লেয়ার থাকবে না, এটা জিদান করবে না। এবং জিদানের ফিলোসফিতে বা জিদানের মানে যে অ্যাডাপ্টেশন বা যে টেকনিক বা ট্যাকটিক্স, এখানে কিন্তু এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা ফলো করবে না। তার জন্য সব প্লেয়ারই সমান। এখন কথা হচ্ছে যে প্লেয়ার্সরা জিদানের যে ট্যাকটিক বা যে ফরমেশন সেটা অনুযায়ী কেমন ভাবে পারফর্ম করবে, বা বড় ম্যাচগুলোতে জিদান প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করবেন, নিজেকে কিভাবে হ্যান্ডেল করবেন, সেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এখানে আরো কিছু জিনিস আছে, হচ্ছে ফ্রান্স খুব বেশি অ্যাটাকিং ফুটবল খেলে। এখন যে দলগুলো ধরেন লো ব্লক খেলে বা খুব বেশি ডিফেন্সিভ খেলে, তাদের এগেনস্টে ফ্রান্স হয়তো খুব বেশি অ্যাটাকিং না খেলে যেটা করবে যে মিডফিল্ডটাকে মানে মিডফিল্ডের উপর বেসিস করে মিডফিল্ডকে ঘিরে তারা প্ল্যান ছাড়া যে আমরা মিডফিল্ডে কন্ট্রোল করব, দেন আস্তে আস্তে স্লোলি আমরা মোমেন্টাম বিল্ড করবো, মোমেন্টাম বিল্ড করে প্রতিপক্ষর ডিপ বক্সে আমরা কাউন্টার অ্যাটাক করবো। এইটা হয়তো জিদানের ট্যাকটিক্স হবে, স্পেশালি এগেইনস্ট লো ব্লক টিম, আর অথবা যারা খুব বেশি ডিফেন্সিভ খেলে। আর যারা জন্য খুব বেশি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে তাদের জন্য জিদান ট্যাকটিকটা এরকম হতে হয় যে আমরা খুব বেশি আমরা ডিফেন্সিভ করবো, বাট ওটা একটু ডিফেন্সিভ না, মানে একবার জাস্ট বলটা পেলে অবশ্যই একবার বল লুজ করার সাথে সাথে আমরা কাউন্টার অ্যাটাকে চলে যাবো। এই জিনিসটা কিন্তু জিদান এখন অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন এবং আশা করি সফল হবেন। তবে যেহেতু তার এর আগে কোন ন্যাশনাল টিমের কোচিং কোনো অভিজ্ঞতা নাই, সো তিনি আসলে প্রেশারটা কিভাবে নেবেন, হ্যান্ডেল করবেন, এই চ্যালেঞ্জটা টিম কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটা বিষয়। প্লাস মিডিয়াটাও আছে, ধরেন ফ্রান্স এক দুটো ম্যাচে খারাপ করলে মিডিয়া এসে জিদান পিছনে লাগবে যে জিদান ফিনিশ, তার কোচিং হচ্ছে না, আছে প্লেয়ারদের সাথে বোলিং ভালো না, বাগেরা বাগেরা। নো, এখানে মিডিয়ার সবচেয়ে বড় রোল হবে, মিডিয়ার উচিত হবে শুধুমাত্র ভালো নিউজগুলো পাবলিশ করা। অনেক সময় দেখা যায় ধরেন একটা টিম আসছে, মানে কোচকে নিয়ে এমন এমন নিউজ পাবলিশ হবে যেন মনে হচ্ছে কোচ বিরাট অনেক দোষ করে ফেলছে। এরকম অনেক আমি দেখছি, এরকম অনেক ম্যানেজার সাথে হচ্ছে, ধরেন একটা ম্যাচ খুব খারাপ গেছে, তারাকে নিয়ে এমনভাবে রিপোর্ট করবে যেন মনে হচ্ছে তারা মানে বড় দোষ করে ফেলছে। সো অবভিয়াসলি জিদান মিডিয়ার প্রেশার কেমন হ্যান্ডেল করেন, ফ্যানদের প্রেশার কিভাবে তিনি হ্যান্ডেল করবেন, নিজেকে তিনি কিভাবে সংযুক্ত রাখবেন, হ্যাঁ সংযম করে রাখবেন, সেই বিষয়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। বাট আমি যেটা পার্সোনালি মনে করি জিদানের জন্য তেমন একটা কষ্ট হওয়ার কথা না। আর সামনের মাসে তো আপনার সেপ্টেম্বর থেকে তো ন্যাশনাল ইস্যু হচ্ছে, যে 1 মাস বাকি। সো অবভিয়াসলি এটা তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট হবে যে ন্যাশনাল টিম কোচ, দেখা যাক তিনি আসলে কতটুকু সফল হন। এবং আমি পার্সোনালি মনে করি যে ফ্রান্স আসলে যেহেতু লাস্ট 3টা মেজর টুর্নামেন্টে খুব ভালো পারফর্ম করছে, ইউরোটা বাদ দিয়ে ন্যাশনাল লিগে তার পারফরমেন্স ভালো আছে, আশা করি এবারও তারা একটু ভালো কিছু করার চেষ্টা করবে। লাস্ট ইউরোতে তারা আপনার ফ্রান্স স্পেনের কাছে হারছে, সো ওই জিনিসটা হয়তো তারা মাথায় থাকবে না। বাট আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে হয়তো মেবি ন্যাশনাল লিগে তারা হারছে সেমিফাইনালে স্পেনের কাছে, ফ্রান্সের যেহেতু ভালো প্লেয়ার্স আছে আর তাদের প্লাস জিদান যেহেতু এখন নতুন করে আসছেন, সো আশা করি তারা এখনো অনেক সফলতা দেখবে। এবং 2030 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত হচ্ছে আপনার জিদানের চুক্তি আছে, সো আশা করি সে ভালো কিছু করবে অ্যাজ এ কোচ, এবং সে যে আসলে ভালো কিছু করতে পারে অ্যাজ এ কোচ তার জন্যই ভালো, অ্যান্ড অনেস্টলি দলের জন্য ভালো হবে। সো দেখা যাক যে জিদান আসলে অ্যাজ এ কোচ কেমন হয়, মানে কেমন তিনি আসলে সাকসেস পান বা তার পারফরমেন্স কেমন হয়। ওভারঅল আমি লাস্ট হিসেবে একটা করে বলবো যে ফ্রান্সের সামনে একটা বড় সুযোগ আছে এবার ন্যাশনাল লিগে ভালো কিছু করা, বিকজ তার কোচও চেঞ্জ হয়েছে, তার প্লেইং স্টাইলটা এখন অলমোস্ট চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি যে ফ্রান্স এবার ন্যাশনাল লিগে অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হতে না পারলে সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট
তাদের খেলা উচিত। আপনাদের কি মনে হচ্ছে আসলে ফ্রান্স এবারের নেশনস লিগে কোনটুকু যেতে পারবে বা চ্যাম্পিয়ন হতে পারবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার সাথে হচ্ছে পরবর্তী টিম রিভিউতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।